আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম ইকবাল। তা ওইখানে দাঁড়াই রইলা কেন, বসো। কি খবর মোল্লা ভাই? শরীর স্বাস্থ্য আপনার ঠিক আছে তো? শরীর স্বাস্থ্য আর কি ঠিক থাকে ইকবাল? জেলখানার জীবন কি এত সোজা নাকি? জেলে থাকতে থাকতে একদম শরীর ভাঙ্গা পড়ছে। ডাক্তার তো এখন নিয়মিত রুটিন মাইনা চলাফেরা করতে বলছে আমারে। তা না হলে শরীরের ভিতরে বিভিন্ন রকমের রোগ বালাই বাসা বাঁধতে শুরু করব। খুব কষ্টে এই কয়টা দিন জেলের ভিতরে ছিলাম ইকবাল, তোমাকে বলে বোঝাতে পারবো না সেটা। হ ভাই, তা তো অবশ্যই। জেলের জীবন কি আর ভালো থাকে নাকি? ১/১১ আন্দোলনের সময় তো আমিও কিছুদিন জেলে ছিলাম। কি আর বলবো সেই সমস্ত দিনের কথা। ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনি তো তাও অনেকটাই সহ্য করছেন মোল্লা ভাই। সমস্যা নেই ভাই, যেহেতু কষ্টের দিন শেষ হয়ে গেছে, এখন সামনে আমাদের আবারও সেই পুরনো রাজত্ব ফিরে পেতার জন্য যা যা করা লাগে সবই করব এবার। অপেক্ষায় ছিলাম যে আপনাকে কবে জেল থেকে বের করে নিয়ে আসতে পারি। চাইছিলাম আপনাদের পুরো গ্রুপটাকেই বের করে আনতে, কিন্তু সেটা সম্ভব হইল না, তাই আপনাকেই বের করলাম। না না, সেটা তো সম্ভব না, ওইটা আমরাও বুঝতে পারছি। তাই কাদের মোল্লা, এস এম কামাল আর দুলুরে জেলে রাইখা বের হয়েছি। সমস্যা নাই, এখন যেহেতু আমি বাইরে আইছি, এক এক কইরা ওদের সবাইকেও বের করে নিয়ে আসবো ইকবাল। তোমরা শুধু এখন আমার কমান অনুযায়ী কাজ করে যাও। দেখো কিভাবে সেই পুরনো রাজত্ব আবারও আমাদের দখলে নিয়ে আসি। তা তো অবশ্যই ভাই, আমার রাজনীতিক গুরুই তো হচ্ছেন আপনি আর হাজি সিদ্দিক। আপনাদের জন্যই তো আজ আমি দেশের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করতেছি। আপনারা যদি আমাকে সাহায্য না করতেন তাহলে কি আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম? আপনাদের সেই সাহায্যের কথা সারা জীবন আমার মনে থাকবো। আপনাদের উপকার করার জন্য যা যা করতে হইব সব কিছু করতে আমি রাজি আছি। দেখলেন না, আপনাদেরকে জেল থেকে বের করে আনার জন্য সভাপতির সাথে কি আমি তর্ক করছি? সভাপতি তো কোনোভাবেই রাজি হচ্ছিল না আপনাদের বের করার জন্য। উনি তো শামসুকেই প্রাধান্য দিচ্ছিল বেশি। সবই জানি ইকবাল, কে কি করছে আমার জন্য সেই সবই আমার জানা আছে। জনতা পার্টির নেতাকর্মীরা তো মনে করছিল যে মোল্লা গ্রুপকে ছাড়া তারা ভালোভাবেই রাজনীতি করতে পারবো। তাই তো কোপা শামসু যখন আমাদেরকে জেলে বন্দি করে তখন সবাই মুখ বন্ধ কইরা বইসা ছিল। কিন্তু এখন সবাই টের পাইছে যে মোল্লা গ্রুপ ছাড়া তাদের অস্তিত্ব কোনোভাবেই ধরে রাখতে পারবে না। সেই জন্যই তো আবার আমার সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে সবাই। তা তো অবশ্যই, শামসু যেইভাবে জনতা পার্টিতে দিনের পর দিন প্রভাব বিস্তার করে যাইতেছে, এতে করে শামসুকে যদি আটকানো না যায় তাহলে তো আমাদের অস্তিত্ব কোনোভাবেই খুঁজে পাওয়া যাইব না। আমাদের সকলের পরিণতি আপনাদের মতোই হইব। শামসু কিন্তু অনেক বড় একটা প্ল্যান সাজাইয়া তারপর জনতা পার্টিতে ঢুকছে। সভাপতি তো সেটা বুঝতে পারতেছে না। শামসুকে যদি এখন আটকানো না যায় তাহলে এক সময় দেখবেন পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণই শামসুর হাতে চলে যাবে। তাই ভেদাভেদ ভুইলা
আমাদের সকলকে এখন শামসুকে রোকার মিশনে নামতে হইব। শামসু যেন কোনোভাবেই জনতা পার্টির উপর প্রভাব বিস্তার করতে না পারে। হয় সেটা নিয়েই সেই দিন সকলের সাথে মিটিংয়ে বসছিলাম। তা সবাই একই কথা পোষণ করছে। সবাই আমার সাথে একমত। শামসুকে হটানোর জন্য যা যা করার প্রয়োজন সবই তারা করার জন্য রাজি আছে। এইদিকে আমি বিরোধী দলের সভাপতি তরিকুলের সাথেও বিষয়টা নিয়ে বলছিলাম। ওদেরকে বলছি ওরা যেন বাইরে আন্দোলন তীব্র করে। বাইরে বিরোধী দলের আন্দোলন আর দলের ভিতরে শামসুর বিরুদ্ধে সকলেই একজোট হইয়া সভাপতির কাছে বললে তখন সভাপতি বাধ্য হইয়া শামসুকে দল থেকে বের করবে। আর তা না হলে এই জনতা পার্টিকে আমরা ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করব। আর জনতা পার্টিকে যদি একবার ক্ষমতাচ্যুত করতে পারি তখন পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণ আমরা নিতে পারবো। তখন জনতা পার্টির সভাপতি হব আমি। প্রয়োজন পড়লে আবার নির্বাচন দিয়া আমরা এই জনতার সরকার গঠন করব। তবুও শামসুকে জনতা পার্টিতে কোনো রকম প্রভাব বিস্তার করতে দেওয়া যাইব না। আমি অলরেডি সভাপতির সাথে বলছিলাম সেই দিনকা। সভাপতিকে কিন্তু কোপা শামসুর বিরুদ্ধে ভুল একটা তথ্য প্রদান করে আইছি। তা ভাই সভাপতিকে কি এমন ভুল তথ্য দিয়ে আসলেন শামসুর বিরুদ্ধে? বাইর হইতে না হইতেই শামসুর বিরুদ্ধে অলরেডি আপনি অ্যাকশন তাহলে শুরু করে দিয়েছেন। অ্যাকশন শুরু করব না মানে ইকবাল, শামসুকে ধ্বংস করার জন্যই তো জেল থেকে আমি বের হয়ে আইছি। শামসুকে ধ্বংস করা এখন আমার জীবনের একমাত্র মূল লক্ষ্য। যেভাবে হোক শামসুকে ধ্বংস করবই আমি। শোনো, আমি অলরেডি সভাপতির কানে তুলছি যে শামসু মুসাদের এজেন্টের সাথে গোপন বৈঠক করতেছে। সভাপতি আমার সামনে অতটা গুরুত্ব দেয় নাই, কিন্তু সভাপতিকে আমি খুব ভালোভাবেই চিনি। তার কাছে যদি কারো নামে একবার কোনো কুমন্ত্রণা ঢুকানো যায় তাহলে কিন্তু সভাপতি এই বিষয়টা নিয়েই বারবার ঘাটাঘাটি করে। তাই তুমি এখন সভাপতির কানে শামসুর নামে আরও বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিতে থাকবে। আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি শামসুর নামে সভাপতির কাছে কুমন্ত্রণা দিতেই থাকব। সভাপতি মোটামুটি আমার কথা এখন গুরুত্ব দেয়। সভাপতির এই বিশ্বাসতার সুযোগ নিয়ে আমি শামসুর বিরুদ্ধে ডাল হয়ে দাঁড়াবো। এখন ভাই উঠি তাহলে আমি। পরবর্তীতে কখন কি পদক্ষেপ নেন সবই আমাকে জানিয়ে দিন। সমস্যা নাই, আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। তরিকুল ভাই, মোল্লার সাথে কি আপনার আলোচনা হয়েছে নাকি? মোল্লা কি বলল? কেমনে কি করতে হইব এখন আমাদের? হ্যাঁ, মোল্লা ভাইয়ের সাথে মিটিং করে আসলাম মাত্র। শোনো, তোমরা এখন সম্পূর্ণ প্রস্তুত হও। সামনে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নামতে হবে আমাদেরকে। মোল্লা ভাই অনেক বড় একটা প্ল্যান সাজায় রাখছে। মোল্লা ভাইয়ের প্ল্যানটা ফাঁস করলেই আমরা তখনই সরকার বিরোধী আন্দোলনে নেমে পড়ব। সকল নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলো। সামনে বৃহৎ একটা আন্দোলন তৈরি করতে হবে আমাদেরকে। কিভাবে নেতাকর্মীদেরকে প্রস্তুত করি বলেন? নেতাকর্মী প্রায় তো এখন জেলে বন্দি আছে। ওদেরকে আগে জামিনে বের করার ব্যবস্থা করতে হইব। তাছাড়া তো সকলের বিরুদ্ধে যে পরিমাণ হামলা মামলা চলতেছে, এতে করে তো আমরা আন্দোলন খুব একটা তীব্র করতে পারবো না। সারা দেশেই আমাদের নেতাকর্মীদেরকে চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করতেছে। এদেরকে আগে
বের করে আনার ব্যবস্থা করতে হবে। তুমি উকিলের সাথে আজই বসো, ওদেরকে জামিনে বের করে আনার ব্যবস্থা করো। আর যারা বাইরে আছে তাদেরকে আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত করো। এটা অনেক বড় একটা সুযোগ আসতেছে আমাদের হাতে। আমাদের এই আন্দোলনে স্বয়ং জনতা পার্টির নেতাকর্মীরাও আমাদেরকে সাহায্য করবে। এই সমস্ত বলদরা বুঝতে পারতেছে না যে ওরা যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে ওদের কি অবস্থা হবে। ওরা যেহেতু নিজে থেকে আমাদের জ্বালায় আইসা ধরা দিতেছে, তাহলে আমাদের ধরতে সমস্যা কি? তুমি উকিলের সাথে কথা বলে ওদেরকে বের করে আনার ব্যবস্থা করো অতি শীঘ্রই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আজই নরেশ উকিলের সাথে এই বিষয়টা নিয়ে বসতেছি। দেখি কাদের কাদের জামিনে বের করে আনার ব্যবস্থা করা যায়। তা ভাই, এখন কি কোনো জায়গায় যাইবেন না বাসাতেই থাকবেন? পার্টি অফিসে চলো, প্রেসিডিয়াম সদস্যের সাথে আমার আলোচনা করার আছে। এখন সরাসরি পার্টি অফিসে চলো। কি ভাই, শামসু ভাই তাহলে কি বলতেছে? কি আর বলবো রে তোতা, বলতেছে শফিকের সাথে কথা বলে দেখি শফিক কি জানায়। দেখি শামসু শফিকের সাথে কথা বলে আমাদেরকে কি সিদ্ধান্ত দেয়। আপাতত আমাদের সকল কার্যক্রম সঠিকভাবেই চালিয়ে যেতে বলল, যাতে করে কোনো জায়গায় আমরা কোনো কমতি না রাখি। মাস্টার, এইখানে জানানোর আর কিছু নাই। শফিক যদি স্বতন্ত্র হয়ে নির্বাচন করে তাহলে ওকে দল থেকেই বহিষ্কার করতে হইব। দলের ক্ষতি করব এমন লোক তো আর দলে রাখা সম্ভব না। দলের ঐক্য যারা নষ্ট করে তারা দলের শত্রু। আর এই সমস্ত শত্রুদেরকে দল থেকে বের না করলে সারা জীবন আমাদের পিছিয়ে থাকতে হবে। এই সমস্ত চিহ্নিত বেঈমানদেরকে আগে দল থেকে পরিষ্কার করতে হইব। তা তো অবশ্যই হাবিব ভাই, দলের কমান্ড যারা ফলো করবে না তাদেরকে তো আর দলে রাখা সম্ভব না। আর এই সিদ্ধান্ত আমি আর আপনি তো নিতে পারি না। হাইকমান্ড আছে, ওরা বিষয়টা দেখুক, দেখি না কি সিদ্ধান্ত জানায়। শামসু যেহেতু শফিকের সাথে কথা বলতে চাইছে, তাহলে আগে কথা বলুক শামসু, তারপর যে সিদ্ধান্ত আসুক না কেন আমাদেরকে তো অবশ্যই জানানো হবে। আমরা ততক্ষণ আমাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকি। এই সব কিছু করাইতেছে মোল্লা গ্রুপের লোকজন। ওরা চাইতেছে মূলত এইখানে জনতা পার্টির ভিতরে একটা ভেদাভেদ সৃষ্টি করা, যাতে করে নাগরিক পার্টির জুলফিকার এই আসনটা দখল করতে পারে। তাহলে ওরা প্রেসিডেন্টের কাছে শামসু ভাইয়ের নামে আলতু ফালতু কথা লাগাইতে পারবো। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। আর ওদের পাতা সেই পাদে পা দিচ্ছে শফিক। এই সমস্ত ষড়যন্ত্র কীভাবে রুখতে হয় সেটা শামসুর খুব ভালো করে জানা আছে তোতা। ওইটা নিয়ে তোর টেনশন করা লাগবো না। তোরে আমরা যেভাবে যা করতে বলি তুই শুধু সেই অনুযায়ী কাজ করে যা। দেখ আমরা শফিককে কিভাবে রাজনীতি থেকে একদম মাঠ আউট করি। ওই যেরকম লোভে পইরা দলের সাথে বেইমানি করার সিদ্ধান্ত নিছে না, ওর সেই রকম বেইমানি কইরাই দল থেকে বের হইতে হইব। কথায় আছে না তোতা, অতি লোভে তাঁতি নষ্ট। শফিকেরও ঠিক সে একই দশা হইব, শুধু অপেক্ষা করতে থাক। মাস্টার, তুমি ঠিকই বলছ। শফিক যে রাস্তায় হাঁটতেছে এটা খুব কঠিন রাস্তা। শফিক আমাদেরকে ছেড়ে কোনোভাবেই কোনোদিন সামনের দিকে এগোতে পারবে না। ওই আমাদের সাথে যে বেইমানিটা করার সিদ্ধান্ত নিছে, অবশ্যই ওই এই বেইমানির উপযুক্ত শাস্তি পাইবেই মাস্টার। তোতা এখন চলে যা।
এত কথা বলার দরকার নাই। শামসুরে জানাইছি বিষয়টা, দেখি শামসু কি সমাধান দেয়। আর কালকে নেতাকর্মী আসলে বাকি কথা নেতাকর্মীদের সামনেই বলবনি। কিরে জাহাঙ্গীর, কই থাকিস রে তুই সারাদিন? তোরে তো আজকাল খুঁজে পাওয়া যাইতেছে না। কি যে বলেন না হাবিব ভাই, আমি তো এলাকায় আছি বর্তমানে। গোল্লাম, মিজান, ডন ওদের সাথেই চলাফেরা করতেছি। আপনি তো বলছেন ওদের সাথে চলাফেরা করতে, তাই বাড়তি সময় ওদের সাথেই চলাফেরা করার সিদ্ধান্ত নিছি হাবিব ভাই। তা হাবিব ভাই, ডনের কাছে শুনলাম শফিক আর তোতার ভিতরে নাকি ঝামেলা চলতেছে। তা শফিক নাকি এলাকায় স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিচ্ছে। সেই বিষয়ে আপনি কিছু জানেন নাকি? শফিক কি তাহলে সত্যি সত্যি স্বতন্ত্র নির্বাচন করব নাকি শামসু ভাইয়ের সিদ্ধান্ত অমান্য কইরা স্বতন্ত্র নির্বাচন করতে চাইতেছে শফিক? জাহাঙ্গীর, ওই বুড়া জিনের শেষ বয়সে আইসা বিমরতিতে ধরছে, তাই জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দিছে। নির্বাচনে তো পাশ করতে পারবই না, উল্টো আরও দল থেকেই বহিষ্কার হইব। দলের ভিতরে যাও একটু মান সম্মান টিকা ছিল, এবারে নির্বাচনে সেটাও দেখবি একেবারে হারাই যাইব। ওরা যা পারে করুক জাহাঙ্গীর, ওইটা আমাদের দেখার সময় নাই। শামসু যেইভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে গেছে সেইভাবেই কাজ করতে হইব। শামসুর সাথে লাইগা থাকলে ভবিষ্যতে ভালো কোনো পর্যায়ে যাওয়া যাইব যে, এই ব্যাপারে তুই নিশ্চিত থাক। দেখলি না তোতা কিভাবে ফাঁকতালে এমপি পদের নমিনেশন ঠিকই পাইয়া গেল। জনতা পার্টির বিরুদ্ধে দাঁড়াইয়া শফিক তো 1 মিনিটও টিকতে পারবো না। পুরা শামসু গ্রুপ আমরা যদি তোতার হইয়া কাজ করি, তাহলে কি এইখানে শফিক কোনোভাবে টিকতে পারবো? তা তো আমার মনে হয় না হাবিব ভাই। যা পারে করুক গা জাহাঙ্গীর, ওইটা নিয়ে আমাদের মাথা ঘামাইয়া কোনো লাভ নাই। আমরা আমাদের রাজনীতি চালাই যাইব, কে কি করলো এটা দেখার সময় আমাদের নাই। একেবারে জব্বর একটা কাজ করছিস রে ডন, তোর এই কাজটা আমি সাপোর্ট দিলাম। সারার বেটার কথা শুনেই তো আমার মাথা মুথা পুরা গরম হয়ে গেছে। আমি আর গায়ে হাত তোলাটা তুই তুইলা দিছস, এই ব্যাপারটা আমি তোরে সাপোর্ট করলাম। এই বাটুল রে তো আমি কবেই ধরে মারতাম, শুধুমাত্র তোতা ভাইয়ের কথায় ওর গায়ে আমি এতদিন হাত তুলি নাই। আজকে সুযোগ পাইছি, মন মতো লাগাই দিলাম কয়েকটা, দেখি ওই আমার কি করতে পারে। সারার বেটারা দুনিয়ার হারামি। এই আসার পর থেকে শফিকের মাথায় আরো কুমন্ত্রণা দিয়া তোতা ভাইয়ের বিরুদ্ধে শফিকরে দাঁড়া করাইতেছে। অল টাইম শুধু শফিকের কানের কাছে জ্ঞান জ্ঞান করতেই থাকে। এবার ওরে পিটাইছি, আরেকবার সুযোগ পাইলে ওর প্রভু শফিকরেও পিটাইমু। তাইলে দোস্ত থাকো তুমি, আমি পার্টি অফিসে গেলাম, তোতা ভাইকে আনতে হইব। তেরা আইসিস, বসেক। তা কি ব্যাপার চাচা, আপনি দেখি বাসায় চলে আইছেন? আপনার না পার্টি অফিসে থাকার কথা ছিল? গোল্লা আর আমি আরো পার্টি অফিস থেকে ঘুরে আসলাম, আপনারা না পাইয়া তাই সরাসরি বাসায় চলে আসলাম। না টেরা, আজকে পার্টি অফিসে সেই রকম গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করি নাই তো, যার কারণেই দেরি হয় নাই, তাই বাসায় চলে আইছি। তা চাচা, তোতা ভাই নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? এবার তাহলে এককভাবে তোতার হইয়াই তো আমরা
সকলেই মাঠে কাজ করব, তাই না? না বিকল্প কোনো পরিকল্পনা সাজাইতেছেন? না এইখানে বিকল্প রাস্তা বের করার তো কোনো অপশন নাই। শামসু তো আমাদেরকে বইলেই গেছে তোতা নির্বাচন করার জন্য। তাহলে বিকল্প আর রাস্তা কি বের করব? কিন্তু নির্বাচন নিয়ে একটা ঝামেলা বাড়তে চলতেছে সামনে। শফিক তো নির্বাচন নিয়ে ঝামেলা করতেছে রেটেরা। চিন্তা এখন শফিককে নিয়েই। শুনলাম শফিক নাকি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিতেছে। শফিক নাকি বগুড়ার সাথে থেকে স্বতন্ত্র নির্বাচন করব। হটেরা তোতার কাছে তো ওইটাই শুনলাম। পরে শামসুরেও বিষয়টা জানাইছি। শামসু পরে সিদ্ধান্ত জানাইতে চাইছে কি করব এই ব্যাপারে। কি আর করব, পরে দল থেকে বের করে দিতে বলেন। এই সমস্ত থার্ড ক্লাস লোক দলে থাকলে দলের আরও বদনাম হয়। দেখি শামসু কি সিদ্ধান্ত নেয়। আপাতত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে বলল, সেটা নিয়েই থাকি। শামসু ওইটা দেখবনি। কিরে ডন, আসতে এত দেরি হইল কেন তোর? কখন থেকে আমি তোর অপেক্ষায় পার্টি অফিসে দাঁড়াই আছি। সে কখন না তোরে ফোন দিয়া আমারে নিয়ে যাইতে বললাম, তাই এত দেরি করলি কেন? আর বললেন না ভাই, আয়নালের দোকানের সামনে একটু ঝামেলা হয়েছিল তো, তাই আসতে আমার দেরি হয়ে গেল। কে কি বলিস তুই? আয়নালের দোকানের সামনে আবার কি নিয়ে কার সাথে ঝামেলা বাজাইছিলি? তোরে বোনা বলছি কয়েকটা দিন কোনো রকমের কোনো ঝামেলা করা যাইব না। ঝামেলা কি আমি এমনি এমনি করছি নাকি? ওই সারা বাটুল দেখি আয়নালের দোকানের সামনে আইসা সেই হাটপাট শুরু করে দিছে। পরে আমি ওইখানে গেছি আর আমার সাথেও উল্টাপাল্টা কথা শুরু করে দিছে। তাই আমি রাগ কন্ট্রোল করতে না পাইরা লাগাই দিছি কয়েক চর। তোরা আবার এই সময় বাটুলকে ধইরা মারতে হইব কেন? এমনিতেই ওদের সাথে ঝামেলা চলতেছে। শামসু ভাই আবার বিষয়টা শুনতে পারলে রাগারাগি করব না। উদয় আলকা মানুষের সাথে ঝগড়া করতে যাস? বাটুল কি এমন সেট হয়ে আইছে যে পরে দিকে আমার হিসাব করে চলতে হইব? পরে ধইরা মারছি, এখন যা পারে করুক গা। শামসু ভাই কেন কার কাছে বিচার দিব দেখ আমার নামে, ওইটা দেখে আমি ভয় পাই না। তা তো তা ভাই, পার্টি অফিসে নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? সকলে আপনার পক্ষে আছে তো? হরে ডন, সকলে আমার পক্ষে আছে। হাবিব ভাই, মাস্টার সকলেই ঐক্যবদ্ধ হয়েছে আমার নির্বাচন করে দেওয়ার জন্য। ওইদিকে কোনো ঝামেলা নাই, শুধু ঝামেলা হচ্ছে শফিক। এই শফিকই আমার সাথে বেইমানি করতেছে। যাদেরকে আপন ভাবছিলাম তারাই এখন বেইমানের পরিচয় দিল। আর যাদেরকে এতদিন শত্রু ভাইবা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছি, তারাই দেখলি এখন আইগে আসতেছে। সেটা তো আমি আগেই বলছিলাম আপনারে। এই শফিক হচ্ছে খারাপ বেইমান। ওর সাথে কোনোভাবেই চলাফেরা করা যাইব না। শামসু ভাই যেখানে নিজে এমপি না হইয়া এই শফিকরে এমপি বানাইছিল, আর সেই শফিক শামসু ভাইয়ের সাথেও পোল্টি মারছিল। ও এত বড় বেইমানের বেইমান। তার শফিক যে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিছে, সেটা পার্টি অফিসে সকলরে জানার নাই। জানাই নাই মানে পার্টি অফিসে ঢুকে আগে শফিকের বিষয়টা সকলকে জানাইছি। পরে মাস্টারও শামসু ভাইকে বিষয়টা ফোনে জানাইয়া দিছে। শামসু ভাই আমাদেরকে সকল কার্যক্রম চালিয়ে যেতে বলছে, আর শফিকের বিরুদ্ধে পরে সিদ্ধান্ত দেব। দেখি শামসু ভাই এখন শফিকের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয়। ভালো করছেন, বিষয়টা শামসু ভাইকে জানাইছেন, এটা ভালো হয়েছে।
এখন শামসু ভাই সিদ্ধান্ত নিবনি কি করব শফিকের। আপনার আর কোনো কিছু করতে হইব না। শামসু ভাই যেহেতু আপনাকে নিজে নমিনেশন দিয়া এইখানে দাঁড়া করাইছে, তাই আপনাকে এইখান থেকে পাশ করানোর দায়িত্বটা সম্পূর্ণ শামসু ভাইয়ের। আপনি শুধু নির্বাচন করে যান ওনাদের কথা অনুযায়ী, তাহলেই দেখবেন আপনার বিজয় কেউ আটকাতে পারবে না। এই শফিক যতই ক্রিমিনালি করুক না কেন, আপনার সামনে শফিক টিকতেই পারবো না। সেটা তো আমি খুব ভালো করে জানি রে ডন। ওই তো আমার বিরুদ্ধে টিকতে পারবই নাই। কয়টা ভোট যাওয়ার আছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। খালি খালি আমার মাঠটা নষ্ট করার জন্য মাঠে নামছে। মোল্লা গ্রুপও শামসু ভাইয়ের সাথে পাঙ্গা নেওয়ার জন্য শফিকরে দিয়া কলকাঠি নাড়তেছে। এই শফিক তো সেইটা বুঝতে পারতেছে না, গাধার মতো ওদের কথা শুনে যাইতেছে। শামসু এখন জনতা পার্টির সব। শামসু যা বলবে সেইটাই হইব। বিকল্প আর কেউ আছে যে শামসুর কথার উপর কথা বলে? স্বয়ং প্রেসিডেন্ট যেখানে শামসুর কথার উপর কথা বলে না, সেইখানে আবার অন্য কোনো নেতা আছে নাকি? আবার লগে আইসা বাটুল যুক্ত হয়েছে। এই শালায় আরও ক্রিমিনালি বুদ্ধি দেয়। শোনেক ডন, আগামীকালকে অডিটোরিয়াম রুমে সকল উপজেলার সভাপতি সেক্রেটারিদের মাস্টার ডাকছে। ওদের সাথে কালকে আলোচনা করা হইব নির্বাচন নিয়ে কেমনে কি করা যায়। কালকে সকাল সকাল অডিটোরিয়াম রুমে উপস্থিত থাকিস। কালকে কিন্তু অনেক কাজ আছে। কালকে সকলের সাথে আলোচনা কইরা পরশু দিনই আমরা ক্যাম্পিং করার জন্য মাঠে নাইমা পড়ব। এখন থেকে কিন্তু আমাদের নির্বাচনের আগ পর্যন্ত একটি বয়া মাঠে কাজ করতে হইব। তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে আনি। আর সব ক্লাবের সভাপতি সেক্রেটারিদের সাথে তুই আলোচনা করবি, ওরা যেন আমার হইয়া মাঠে কাজ করে। আর শফিকের হইয়া যে কাজ করব তারে কিন্তু দল থেকে বহিষ্কার করা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে গোল্লারে নিয়া ক্লাবের সকল সেক্রেটারি সভাপতিদেরকে বইলা দিবনি আপনার নির্বাচন করার জন্য। আর গোল্লা আর আমি যদি সবাইকে বিষয়টা বলি, তাহলে কেউ আর আমাদের বাইরে গিয়ে নির্বাচন করার সাহস পাইব না। আপনি শুধু খরচাপাতি যা হয় সেইটা দিয়ে দিয়েন, কোনো সমস্যা নাই। আমাদের হয়েই সকলে কাজ করব। চাচা, কিরে বাটুল, কি হয়েছে তোর? অঙ্গা করেছিস কেন? চাচা, ডন আমারে আজকে আয়নালের দোকানের সামনে একা পায়া ইচ্ছা রকম দইরা মারছে আমাকে। বলিস কিরে বাটুল, ডনের এত বড় সাহস তোর গায়ে পর্যন্ত হাত তোলে না? এই ডনের সাহস তো দেখতেছি দিন দিন বাইরে যাইতেছে। সকালবেলা আমার সাথে আইসা তোতার সামনেই বেদবি করে গেছে, এখন আবার তোর গায়ে হাত তুলছে। ওর তো একটা ব্যবস্থা করতেই হয় বাটুল, তাছাড়া তো ডনের বিগার কোনোভাবেই থামানো যাচ্ছে না। শুক্রে শুক্রে 2 দিন ধইরা শামসুর গ্রুপের সাথে চলাফেরা করতেছে, তো তাই মনে করতেছে আকাশে উঠতেছে। ওরে নিচে নামানোর ব্যবস্থা করতেছি দাঁড়া। চাচা, আমি কিন্তু ওই ডনের একটা হাত কাইডা নিমু। ওর কত বড় সাহস 2 দিনে চ্যাংরা হইয়া আমার গায়ে হাত তোলে। যে চ্যাংরারে আমি হাতে ধইরা রাজনীতি শিখাইলাম, আর ওই এখন আমার গায়ে পর্যন্ত হাত তুলতেছে। আমরা কি এতটাই পয়সা গেছি নাকি বগুড়াতে? বগুড়া শহরে কি আমাদের কিছু নাই নাকি? ডনের মতো চ্যাংরার গায়ে হাত তুলে আমার? তা তো অবশ্যই, প্রতিশোধ তো ওদের কাছ থেকে নিবই আমি। এমনি এমনি কি ওদেরকে সাইডা দিব নাকি? খুব বার বাড়ছে ওরা, শুধু সময়টা আসতে দে বাটুল। তোরে বলছি আমি, সকাল সকাল তুই
আমার বাড়ি চলে আসবি। ঢাকা যাইতে হইব। তুই আবার আয়নালের দোকানের সামনে দিয়া ঘুরতে গেছস কেন? এলাকার পরিস্থিতি এমনিতেই ভালো না। ঢাকার থেকে আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসি, তারপর ওদের সাথে খেলা জমবো আমার। এখন আপাতত কোনো গ্যাঞ্জাম করার দরকার নেই। আগে ঢাকা থেকে আমি ঘুরে আসি। আমি তো আপনার এই জায়গায় আসতে চাইছিলাম চাচা। আয়নালের দোকানের সামনে আসার পর আয়নাল ডাক দিল, তো তাই ওই জায়গায় দাঁড়াইছিলাম। এর ভিতরে কোথা থেকে যেন ডন চইলে আইসা কথা নাই বত্রা নাই বলতেছে, তোরেই তো আমি খুঁজতেছি। এই কথা বইলা আমার গায়ে হাত তোলা শুরু করছে। আমার মনে হয় আয়নাল ওই ঘটনার সাথে জড়িত আছে। আয়নালি ফোন কইরা ডন্ডে নিয়ে এসে ওই জায়গায়। এই আয়নালও জড়িত। কে কে জড়িত আছে সবাই রে খুঁজে বের করবনি, সমস্যা নাই। তোর গায়ে হাত তুইলা বগুড়াতে কেউ টিকতে পারবো না। শুধু কয়েকটা দিন ধৈর্য ধর। চল গাড়ি বের কর, ঢাকার উদ্দেশ্যে রওনা দিমু। বগুড়াতে বৈশা থাইকা আর কোনো লাভ হইব না। এখন আমাদের অনেক কাজ করার বাকি আছে। কি করবো বলেন সেলিম ভাই? এলাকার লোকজন বইলা যতই ওদেরকে ছাড় দিয়া চলি, ততই ওরা গাড়ির উপর উঠা নাচতে চায় নবীনেশন নিয়া, যাতে করে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। সেই জন্য আমি মাস্টার চাচার মতো যোগ্য ব্যক্তি থাকতেও তোতারে নবীনেশনটা দিলাম। ঠিকই ওরা সেই ঝামেলাটা তৈরি করে ছাড়লো। এইটা বলে লাভ নাই শামসু, এরা এরকমই। এদেরকে তুমি যতই সোজা করতে চাও, এরা কখনোই সোজা পথে চলবে না। সব সময় এরা এক লাইন বেশি বোঝে। দেখো গা, তলে তলে হয়তো মোল্লা গ্রুপের সাথে লাইন করে ফালাইছে। সেই জন্যই এরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতেছে। মোল্লা গ্রুপ তো চাইতেছেই যে যাতে করে তোমাকে প্রেসিডেন্টের সামনে অযোগ্য প্রমাণ করা যায়। এত সোজা না সেলিম ভাই, ওইটা আমার এলাকা। একদিন শুধু নির্বাচনী প্রচারণায় যাইমু, দেখবেন সব ভোট জনতা পার্টির বাক্সে আইসা পড়ব। আমার এলাকায় যায়া আমার উপর দিয়া মাপদুরি করা এত বড় হেটামালা হয়ে আসে নাই মোল্লা গ্রুপের কেউ। দেখি না কিভাবে ওরা শফিককেও এখান থেকে নির্বাচিত করে, আর এই শফিককেও আমি দল থেকে বহিষ্কার করে ছাড়মু। আমার কথার উপর কথা বলে এত বড় সাহস হয়ে গেছে এদের আমার এলাকায় থাইকা, অথচ আমার শত্রুপক্ষের কমেন্ট শুনে চলে না। দেখি ওদেরকে কিভাবে মোল্লা গ্রুপ দলে টিকিয়ে রাখে। তা শামসু, আগে কি প্রেসিডেন্টের কাছে যাবা, না তার আগে সম্রাটের সাথে টেন্ডি শাকিলের বিষয়ে আলোচনা করবা? না না সেলিম ভাই, আগে সম্রাটের সাথে কথা বলবো, তারপর যায়া প্রেসিডেন্টের সাথে দেখা করব। দেখি আগে টেন্ডি শাকিলের বিষয়ে ওরা কি করলো। তা সম্রাট, কি অবস্থা বল এখন? টেন্ডি শাকিলকে কই রাখছিস? আর ওর সাথে কথা বইলা কি বুঝতে পারলি? ফোনে তো আর সব কথা বলা যায় না, তাই তোরে আলাদাভাবে এইখানে ডাকলাম। ওই তো ফোনে তোকে যা জানাইলাম ওইটাই আপাতত ওই স্বীকারোক্তি দিছে। পরে তো ওর সাথে আর কোনো কথা বলি নাই। যে তুই কি বলিস সেটা শুই না, তারপর পদক্ষেপ নেওয়া যাইবনি। বাংলাদেশের রকি নামের এক এজেন্টের মাধ্যমে ওরা কাজ করে আসতেছে। আর জ্যাকিকে হত্যা করার বদলা নেওয়ার জন্যই ওই নাকি দেশে ঢুকছিল। এইটুকুই তথ্য আপাতত জানাইছে ওই আমাদের কাছে। এইটা আমার বিশ্বাসযোগ্য মনে হইতেছে না সম্রাট। এখানে নিশ্চয় আরো অন্য কেউ কলকাঠি নাড়তেছে। রকির উপর সম্পূর্ণ দোষ চাপাই দেওয়া হচ্ছে, কারণ ওরা জানে
রকিকে আমরা এত সহজে খুঁজে বের করতে পারবো না। সেই জন্যই রকির উপরেই দোষারোপটা চাপিয়ে দিয়ে অন্য কাউকে এখান থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। এই ডেন্ডি শাকিল হচ্ছে অনেক দূরত্ববাজ একজন সন্ত্রাসী। এই পর্যন্ত কত পুলিশকে যে গোল খাইয়ে ওই আজ এই পর্যায়ে এসেছে সেটা তোদের ধারণার বাহিরে। সম্রাট, শামসু ঠিকই বলছে। এই সমস্ত সন্ত্রাসী তো আর একদিনে গইরা ওঠে নাই। তিলে তিলে এরা এই পর্যায়ে আইসা পৌঁছাইছে। তাই কোন জায়গায় ওদের কোন ধরনের স্টেটমেন্ট দিতে হইব সেটা ওদের খুব ভালো করেই জানা আছে। ওরে আপাতত এইভাবে রাখো। ওর কাছ থেকে আরও তথ্য আমাদের বের করতে হইব। ওর কাছ থেকে অনেক তথ্যই জানার আছে শামসু আর আমার। ওরে দিয়ে আমরা অনেক গোপন সত্য বের করতে পারবো। সমস্যা নাই স্যার। ওরে যেহেতু একবার আমরা ধরছি সেহেতু ওকে তো এত তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দিতেছি না। যে পর্যন্ত ওই সঠিক তথ্য আমাদের কাছে প্রদান না করব ততক্ষণ পর্যন্ত ওর উপর আমরা নির্যাতন চালিয়ে যাইব। এতদিন হয়তো ও অনেক পুলিশের কাছে ধরা খাইছে, কিন্তু সম্রাটের মতো এইরকম পুলিশ অফিসারের কাছে এ প্রথমই ওই ধরা পড়ল। ওর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যদি পেটের ভিতরে কোনো কথা লুকানো থাকে অবশ্যই সেটা আমার কাছে স্বীকার করতেই হবে। আর শামসু, কি শুনলাম মোল্লা নাকি আগামীকালকে হাইকোর্ট থেকে জামিন পাইছে? মোল্লার মতো এরকম একটা দুর্নীতিবাজ কিভাবে আদালত থেকে জামিন পাইল? তুই এই বিষয়ে কিছু বললি না প্রেসিডেন্টকে? প্রেসিডেন্টকে আর কি বলবো রে সম্রাট। প্রেসিডেন্ট নিজেই এই ঘটনার সাথে জড়িত। আমাকে বগুড়াতে পাঠিয়ে ওনারা এইদিকে পরিকল্পনা সাজিয়ে মোল্লারে বের করে নিয়ে আইছে। নিয়ে আসুক, সমস্যা নাই। প্রেসিডেন্ট যেরকম মোল্লারে বের করে নিয়ে আইছে সেই রকম উনি টের পাইবনি মোল্লা জনতা পার্টির জন্য কতটা হুমকি স্বরূপ হইয়া দাঁড়ায়। না না, প্রেসিডেন্টের এই কাজটা করা কোনোভাবেই উচিত হয় নাই। উনি অনেক বড় একটা ভুল করছে শামসু। সেটা তুই আর আমি বললে হইব রে সম্রাট? সেটা তো প্রেসিডেন্ট বোঝে না। যাই হোক, ওনার যেটা ভালো মনে হয়েছে সেটাই করছে। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। তুই তোর প্রশাসনকে সব সময় সজাগ থাকতে বলবি, দেশের কোনো ক্ষতি যেন কেউ করতে না পারে।